সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ২৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। রেনুদের বাড়ি হাতিবাগানের খুব কাছে। বোমা পড়ার পরদিন সকালে বাদল সেখানে ছুটে গেল। হাতিবাগানের ধারে যাওয়া যায় না, এত অসংখ্য মানুষের ভিড়। তাছাড়া পুলিশ ঘিরে আছে সম্পূর্ণ বাজারটা। রেনুদের বাড়ির ছাদে সবাই উঠে দেখছে। বাদলও চলে এলো ছাদে। উত্তেজনার গল্পের শেষ নেই। বোমা পড়ার সময় সবাই ঘুমিয়েছিল। প্রচণ্ড শব্দে জেগে উঠে প্রথমটায় কেউ কিছু বুঝতে পারেনি। সারা বাড়ি কেঁপে উঠেছিল। সবাই প্রথমে ভেবেছিল ভূমিকম্প। একমাত্র সুপ্রকাশই দাবি করছে যে সে বোমা পড়া স্বচক্ষে দেখেছে। সুপ্রকাশ বোধহয় ১০০ বার বলেছে এই গল্প, তবু তার ক্লান্তি নেই। ঘুম আসছিল না বলে সুপ্রকাশ তখন দাঁড়িয়েছিল বারান্দায়। অল্প অল্প মেঘলা আকাশ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সুপ্রকাশ গুনগুন করে গান গাইছিল। এমন সময় প্লেনের শব্দ পাওয়া গেল। সাইরেন বাজেনি বলে সুপ্রকাশের কোনো সন্দেহ হয়নি। সে মনে করেছে মিত্রবাহিনীর প্লেন। দুখানা প্লেন পাশাপাশি খুব নিচু হয়ে এলো। তারপরে বিদ্যুৎ চমকাবার মতন আকাশে চড়াত করে উঠল নীল আলো। সেরকম অসম্ভব উজ্জ্বল নীল আলো কেউ কখনো দেখেনি, ঠিক যেন নীল আগুন। কিছু না বুঝতেই সুপ্রকাশ মাটিতে শুয়ে পড়েছে। তারপরেই শব্দ, পরপর দুটো। মোষের চিৎকার শুনে তার মনে হয়েছিল পৃথিবী ফুটো হয়ে নরকের একটা টুকরো ওপরে উঠে এসেছে। সুপ্রকাশের কাহিনী বড়রা সকলে পুরোপুরি বিশ্বাস করেনি। বিশেষত নীল আলোর ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করল। বোমা নিচে পড়ে ফাটবার আগে আলো জ্বলবে কি করে? তবে এই ব্যাপারে সকলেরই অভিজ্ঞতা শূন্য বলেই কারোর আপত্তি তেমন জোরালো নয়। বিষ্ণু বাদলকে বলল, স্প্লিন্টার দেখেছিস? বাদল অবাক হয়ে বলল, কি? দেখিনি তো। বিষ্ণু তাকে সাধারণ ব্লেডের দ্বিগুণ সাইজের দুখানা চকচকে ইস্পাতের ফলা দেখালো। তাদের ছাদে এসে পড়েছে কাল। আশেপাশের অনেক বাড়িতেই এরকম পাওয়া গেছে। বোমার মধ্যে এরকম জিনিস থাকে বিশ্বাসই করা যায় না। বিষ্ণু বলল, তুই কামানের মুখে নানকিং পড়িসনি? তাইতে স্প্লিন্টারের কথা আছে। এই জন্যই তো বম্বিংয়ের সময় মাটিতে মুখ চেপে শুয়ে পড়তে হয়, নইলে অনেকে এগুলো লেগেই মারা যায়। বাদলের আফসোস হলো তাদের বাড়িটা বিবেকানন্দ রোডে না হয়ে হাতিবাগানের কাছে কেন হলো না। সে কিছুই টের পেল না বোমা পড়ার। তাদের বাড়ির কাছে এরকম কিছু হলে নিশ্চয়ই সে সুপ্রকাশদার মতন জেগে থেকে সবকিছু দেখত। বড়দের মুখে চিন্তার ছায়া। বাড়ির বাচ্চারা বোমা পড়ার ঘটনায় দারুণ উত্তেজিত। তারা এরোপ্লেন সেজে সারা বাড়ি ছোটাছুটি করছে আর মুখ দিয়ে আওয়াজ করছে বুম বুম। বিষ্ণু বাঁ হাতের বুড়ো আঙুল ডান হাতের তর্জনী দিয়ে আঁকড়ে বন্দুক বানিয়ে গুলি ছুটছে, ক্র্যাক 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 ক্র্যাক। রেনু লাফাতে লাফাতে এসে বাদলকে বলল, জানিস কালকে আমরা চলে যাচ্ছি। বাদল জিজ্ঞেস করল, কোথায়? মশলানন্দপুরে, সেখানে দিদিমা আছে। বিষ্ণু হেসে ফেলে বলল, এই আবার মশলানন্দ বলছিস? রেনুটা এখনো ভালো করে কিছু শিখল না, ঠিক করে বল। মছলন্দপুর। বাদল বলল, সে আবার কোথায়? ওখানে রেনুদের মামার বাড়ির দেশ। রেনুরা কাল চলে যাবে। রেনু বলল, ওখানে নদী আছে, পুকুর আছে। দাদা পুকুরে মাছ ধরবে, গরু আছে। রেনুর চোখে মুখে দারুণ খুশি। আজকাল আর রেনু অসুখে ভোগে না, স্বাস্থ্য বেশ ভালো হয়েছে। গড় গড় করে বাংলা পড়তে পারে। বাদল বলল, বিষ্ণু তোরা ওখানে যাবি না? আমরা যাব অন্য জায়গায়। আমরা রবিবার দিন চলে যাব ভাগলপুরে। ওখানে আমাদের একটা বাড়ি আছে। বিষ্ণুদের বাড়ি আছে বিভিন্ন জায়গায়, ওদের কোনো অসুবিধে নেই। এই ভয়ের মধ্যে কলকাতায় থাকতে যাবে কেন? বাদলের মনটা খারাপ হয়ে গেল। রেনু বিষ্ণু এরা সবাই চলে গেলে সে একা একা কি করবে? সূর্যদাও তো নেই। বিষ্ণু বলল, জিমুতোরাও যাবে আমাদের সঙ্গে, বেশ মজা হবে। ভাগলপুরের কাছেই পাহাড় আছে।
রেনু বলল, মশলানন্দপুর ভাগলপুরের চেয়েও অনেক ভালো, আমরা বেশি ভালো জায়গায় যাচ্ছি। বাদল বিষ্ণুকে বলল, এই তোদের সঙ্গে আমাকে নিয়ে যাবি? বিষ্ণু রেগে গিয়ে বলল, বাজে কথা বলিস না, নিয়ে গেলেও তো তুই যাবি না। সেবার দার্জিলিং যাবার কথা এত করে বললুম, তোর মা তো যেতে দিলেন না। বাদল একটুক্ষণ অন্যমনস্ক হয়ে গেল। বাবাকে রাজি করানো সত্যিই শক্ত। তাকে একলা একলাই এখানে থাকতে হবে। কলকাতায় তার আর কোনো বন্ধু রইল না। জাপানিরা এসে পড়ে তাকে বন্দি করে নিয়ে গেলে বেশ হয়। মন খারাপ ভাবটা কাটাবার জন্য বাদল বলল, যা না, তোরা চলে যা, তোরা তো যুদ্ধ দেখতে পাবি না, আমি সব দেখব। রেনু বলল, মাথায় বোমা পড়ে বেশ অক্কা পাবি। অত সহজ নয়, একতলার ঘরে থাকবো। জাপানিরা এসে পড়লে একটু একটু জানালা খুলব। জাপানিদের হাতে যখন সাহেবরা মার খাবে তখন যা মজা লাগবে। সাহেবরা তো বড় বড় আর জাপানিরা তো ছোট ছোট, ওরা মারতে পারবে? কলকাতায় তখন মার্কিন সৈন্যদেরও দেখা যায়। ইংরেজদের থেকে এদের চেহারার আলাদা বৈশিষ্ট্য চোখ এড়ায় না। এদের প্রত্যেকেই লম্বা চওড়া জোয়ান, মুখের রং লালচে ধরনের। অনেক সময় এরা খালি গায়েও ঘুরে বেড়ায়। কলকাতায় আগে কখনো সাহেবদের এরকম খালি গায়ে ঘুরতে দেখা যায়নি। ভিখিরি দেখলে এরা দরাজ হাতে ছড়িয়ে দেয় মুঠো মুঠো খুচরো পয়সা। পঙ্গপালের মতন ভিখিরিরা এদের ছেঁকে ধরে, আমরিকি রাজা সাব, আমরিকি রাজা সাব বলে চেঁচায়। কখনো কখনো এইসব আমেরিকান সৈন্যরা কোনো বাচ্চা ভিখিরিকে আদর করে কোলেও তুলে নেয়। আশ্চর্য জাতেরা, বিস্ময়ের ওপর বিস্ময়। এই আমেরিকানদের মধ্যে আছে কিছু কিছু নিগ্রো সৈন্য। সেই দৈত্যাকার নিগ্রোদের দেখলে রাস্তার ছেলেমেয়েরা হাঁ করে চেয়ে থাকে। একসময় হাবশি খোজারা ভারতবর্ষের রাজত্ব পর্যন্ত করে গেছে, কিন্তু তার কোনো স্মৃতি নেই। সবার চোখেই নিগ্রোদের বিচিত্র নতুন মানুষ বলে মনে হয়। বাদল বাড়ি ফিরে শুনল তাদের বাড়িতেও কলকাতা ত্যাগ বিষয়ে আলোচনা হচ্ছে। বড়বাবু এর একেবারে বিপক্ষে। তার মতে সাধারণ মানুষ এরকম প্যানিক সৃষ্টি করে, কিন্তু এখনো সেরকম ভয় পাবার মতন কিছু ঘটেনি। চিররঞ্জন কিন্তু বেশ উদ্বিগ্ন। তিনি বললেন, কিন্তু কলকাতায় যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে এখানে আর থাকা যাবে কি করে? আজ বাজারে দেখলাম সাধারণ ভেড়ির ট্যাংরা, তাও 1 টাকা 12 আনা সের। ট্যাংরা মাছও কি যুদ্ধে যাচ্ছে নাকি? বড়বাবু বললেন, রোসো রোসো, আরও কিছু লোক কলকাতা ছেড়ে চলে যাক, তারপর জিনিসপত্রের দাম আবার সস্তা হবে, তখন আমরা আরাম করে থাকব। শিগগিরই নাকি কনস্ক্রিপশন হবে, সেটা শুনেছেন? তাতে তোমার আমার ভয়টা কি? আমাদের মতন বুড়োদের তো আর নেবে না। তোমার ছেলেও ছোট। সূর্য? সূর্যকে ওরা পাচ্ছে কোথায়? সূর্য ইংরেজের হয়ে লড়াই করার বদলে বরং আত্মহত্যা করবে। ও বড় জেদি ছেলে। চিররঞ্জন একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি টের পেয়েছেন যে সূর্য টেরোরিস্টদের দলে গিয়ে ভিড়েছে? আমিও একটু একটু আন্দাজ করেছিলাম। ও নিজে আমাকে বলেছে। ও তো মিথ্যে কথা বলায় তেমন পারদর্শী নয়। একদিন একটু জেরা করতেই বেরিয়ে পড়েছে। ও কোথায় আছে আপনি জানেন? না জানাই তো ভালো। পুলিশ আমাকে ধরে বেশি চাপ দিলে যদি বলে ফেলি, না জানলে তো বলতেও পারবো না। বড়বাবু, আপনি এরকম নিশ্চিন্তে থাকেন কি করে? আপনার একটা মাত্র ছেলে। আমিও আমার মায়ের একটা মাত্র ছেলে ছিলাম। আমাকে নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। চিররঞ্জন দোনামোনা করলেও হিমানি কিন্তু কলকাতা ছাড়তে একেবারে বদ্ধপরিকর। হিমানি অবিলম্বে বাপের বাড়ি চলে যেতে চান, এবং চিররঞ্জনকে সঙ্গে নিয়ে। তার বাবাও বারবার চিঠি লিখছেন। হিমানির বাপের বাড়ি বেশ সঙ্গতিপন্ন, সেখানে গিয়ে আশ্রয় নেবার কোনো অসুবিধে নেই। চিররঞ্জন আমতা আমতা করে বললেন, বড়বাবু কোথাও যেতে চাইছেন না, ওকে ফেলে আমি চলে যাই কি করে? হিমানি বললেন,
উনি একলা মানুষ, ওর কোনো চিন্তা নেই, ওর জন্য তোমাকে ভাবতে হবে না। দাদাও তো থেকে যাচ্ছেন, বৌদিকে পাঠিয়ে দিচ্ছেন শুধু। তোমার দাদাকে ব্যবসা দেখতে হবে, তোমার কি দেখার আছে? বাবা লিখেছেন ওখানে গেলে তোমার কাজকর্মের একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তা বলে শ্বশুর বাড়িতে গিয়ে কতদিন থাকবো? এটাই বা তোমার কোন নিজের বাড়ি? চিররঞ্জন মাথা চুলকোতে চুলকোতে বললেন, আচ্ছা দেখি, আরো 2-4 দিন যাক না। হিমানি তখন থেকে জিনিসপত্র বাঁধা ছাদা শুরু করলেন। ট্রেনে চেপে খুলনা, তারপর স্টিমার। বাদলটা এমন বোকারাম, ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ল, কিছুই দেখতে পেল না। ওর দিদি শান্তনা ওকে খুঁচিয়ে খুঁচিয়ে কতবার জাগানোর চেষ্টা করল, কিন্তু ছেলের হুঁশ নেই। স্টিমারে উঠে অবশ্য সে জেগে রইল আগাগোড়া। খুব কম বয়সে বাদল এই পথ দিয়েই এসেছিল কলকাতায়, কিন্তু সে সময়কার কথা তার বিশেষ কিছুই মনে নেই। এখন তার যা বয়স, তা সব কিছু দেখেই অবাক হবার মতন। শব্দ, বর্ণ, ঘ্রাণ, এসব কিছুরই মূল্য আছে। মনের মধ্যে কোনো শূন্যতা বোধ নেই। এখন নিজেকে পূর্ণ করার সময়। এক একটা দৃশ্য বুকের মধ্যে গাঢ় ছাপ ফেলে দিয়ে যায়। কত ছোটখাটো জিনিস মুগ্ধতার বাহন হয়ে আসে। এই নদীর নাম পদ্মা। এর কাছে এলে মনটা গভীর হয়ে যায়। অধিকাংশ জায়গাতেই ওপার দেখা যায় না, কোথাও মাঝখানে বিরাট চড়া পড়ে আছে, তবু এই নদী দুচোখ ভরিয়ে দেয়। পালতোলা নৌকা ঠিক যেন ছবির মতন, অর্থাৎ সুন্দর ছবির মতন। আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়, আবার অন্যরা আসে। এক জায়গায় চড়ার উপর একটা কুমির তার ছানাপোনা নিয়ে রোদ পোহাচ্ছে। তাই দেখে বাদল দারুণ উত্তেজিত। তক্ষুনি ছুটে গিয়ে দিদিকে গিয়ে বলতেই সেও এলো দেখতে। কিন্তু কুমিরগুলো এর মধ্যে জলে নেমে পড়েছে। শান্তনা কিছুতেই বিশ্বাস করে না। বাদল ইদানিং বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, সুতরাং বিশ্বাস না করা অস্বাভাবিক নয়। কিন্তু সত্যি কথা শুনেও কেউ বিশ্বাস না করলে মন খুব খারাপ হয়ে যায়। বাদল শান্তনার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। স্টিমারে বেশ ভিড়। মানুষজনের ফাঁক দিয়ে গলে গলে বাদল এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বাবা মায়ের নিষেধ সম্পূর্ণ অগ্রাহ্য করে বাদল একা একা নিচে নেমে যায়। ইঞ্জিন ঘরের কাছে উঁকি ঝুঁকি মারে। এমনকি ফার্স্ট ক্লাসের ক্যাবিনের কাছেও তার অবাধ গতি। সেখানেই বাদল দেখতে পেল হৈমন্তীকে। রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় নারী মূর্তি। চুলগুলো খোলা, শাড়ির আঁচলখানা উঠছে পতাকার মতন। দূর থেকে প্রথম দেখে বাদল ঠিক বিশ্বাস করতে পারল না। এপাশ থেকে একবার, ওপাশ থেকে আরেকবার দেখল। হৈমন্তী কাকিমা রেণুদের বাড়ি থেকে একদিন কোথায় চলে গিয়েছিলেন, তারপর তার খবর আর কেউ জানে না। বড়রা ওদের কাছে বলতেন হৈমন্তী হারিয়ে গেছে। বাদল আর বিষ্ণু দারুণ ভালোবাসত হৈমন্তী কাকিমাকে। ওরা প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে ওরা তাকে খুঁজে বার করবে। সেই হৈমন্তী কাকিমা এখানে এই স্টিমারে জলজ্যান্ত দাঁড়িয়ে আছেন। বাদল এক ছুটে কাছে গিয়ে ডাকল, হৈমন্তী কাকিমা। হৈমন্তী ঘুরে দাঁড়ালেন। প্রথমটা চিনতে পারলেন না। ভুরু কুঁচকে একটুক্ষণ চিন্তা করে বললেন, ও তুই তুই এখানে কি করছিস? বাবা মার সঙ্গে মামা বাড়ি যাচ্ছি। কত বড় হয়ে গেছিস, চিনতে পারছিলুম না। তোর নাম কি যেন? হৈমন্তী কাকিমা তাকে এত ভালোবাসতেন, আর তিনি এখন ওর নামটাই ভুলে গেছেন। এতে বাদলের মনে একটা আঘাত লাগলো। হৈমন্তী বললেন, দাঁড়া, বলিস না, আমি মনে করছি। মনে পড়েছে, তোর নাম তো সূর্য। সে তো আমার দাদার নাম। হ্যাঁ তাই তো, তোর নাম তাহলে বাদল। বেশ নাম তোদের দুই ভাইয়ের, সূর্য আর বাদল, রোদ্দুর আর বৃষ্টি। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকা যাচ্ছি। তোর মামা বাড়ি কোথায়? মানিকডাঙ্গা। সে আবার কোথায়? হৈমন্তী বিশেষ বদলাননি এ কবছরে। বড় বড় দুটি চোখে শিশুর সারল্য। এই রমণের স্বামী একে অনাদর করে অপর নারীর কাছে বদ্ধ হয়েছিলেন।
হৈমন্তীর নিয়তি ছিল সারা জীবন সে বনেদি বাড়ির অন্দরমহলে বন্দি থেকে সব কিছু সহ্য করা। হৈমন্তী তা মানেননি, বেরিয়ে পড়েছেন বাইরে। হৈমন্তীর কপালে এখনো সিঁদুর। হৈমন্তী রেণু কিংবা বিষ্ণু বা ও বাড়ির কারুর কথা জিজ্ঞেস করলেন না। বাদলকে দেখে তিনি খুশি হয়েছেন বোঝা যায়। বাদলের কাঁধে হাত দিয়ে বন্ধুর মতন গল্প করতে লাগলেন। নদীর হু হু করা জলো হাওয়ায় হৈমন্তীর সুন্দর মুখশ্রী আরও অপরূপ দেখায়। তার সবকিছুর মধ্যেই একটা মাদকতা আছে। 11 বছরের ছেলেকেও সেই মাদকতা হাতছানি দেয়। বাদলের মনে হলো হৈমন্তীর কাকিমার গায়ে কি সুন্দর গন্ধ। হৈমন্তী কাকিমার চেয়ে চমৎকার পৃথিবীতে আর কেউ নেই। হৈমন্তী বললেন, আয়, একটা জিনিস খাবি? হৈমন্তী বাদলকে নিয়ে গেলেন ক্যাবিনের মধ্যে। সেখানে টেবিলের ওপর পা তুলে দিয়ে চেয়ারে বসে একজন লোক একটা বই পড়ছেন। চোখে মোটা ফ্রেমের চশমা। বাদলকে দেখে তিনি কোনো কথা বললেন না, শুধু হৈমন্তীর দিকে তাকিয়ে ভুরু নাচালেন। হৈমন্তী বললেন, এ হলো বাদল, আমার দেওরের ছেলে বিষ্ণু, ওর বন্ধু। লোকটি চশমাটা টিপে ধরে কি যেন ভাবলেন, তারপর বললেন, খোকা, তোমার সঙ্গে তোমার মা বাবা আছেন? হ্যাঁ। তিনি এবার হৈমন্তীকে বললেন, তুমি দেখা করবে? করতে পারি। লোকটি হৈমন্তীকে ইংরেজিতে খানিকক্ষণ কি যেন বললেন। বাদল বুঝতে পারল না। হৈমন্তী উত্তরে বললেন, আমার কিছু যায় আসে না। লোকটি এবার হেসে বললেন, তুমি যেখানে যাও তোমার ঠিক একটা করে বাচ্চা ছেলে বন্ধু জুটে যায়। বাচ্চারাই আমাকে একমাত্র ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। লোকটি আবার বইতে চোখ ফেরালেন। সেই দিকে চোখ রেখেই বললেন, আমিও তো বাচ্চা, ভেতরে ভেতরে বাচ্চাই রয়ে গেছি। ওরা কথা বলছিলেন হাসি মুখেই, কিন্তু বাদলের মনে হয় এসব দুঃখের কথা। বড়রা প্রায়ই এরকম দুঃখের কথা বলে। লোকটিকে বাদলের মোটামুটি পছন্দই হলো। ছোট ছেলেরা অচেনা লোক দেখলেই তাকে পছন্দ অপছন্দ করার ব্যাপারটা তৎক্ষণাৎ ঠিক করে নেয়। কারুর সঙ্গে তারা কথা বলা পছন্দ করে, কারুর সঙ্গে কথা বলতেই চায় না। বাদল নিজে থেকেই লোকটিকে জিজ্ঞেস করল, এই স্টিমার আর কতক্ষণ চলবে? লোকটি বলল, কেন খোকা, তোমার খারাপ লাগছে? তাহলে তো তুমি কোনোদিন নাবিক হতে পারবে না। না, আমার খুব ভালো লাগছে। বাবা বলেছেন আমাদের 10:30টার সময় নামতে হবে। তাহলে তো আর তোমাদের বেশি সময় নেই। হৈমন্তী কাগজের বাক্স থেকে অনেকগুলো ছোট ছোট কেক বার করে বাদলকে জিজ্ঞেস করলেন, তুই কোনটা কোনটা নিবি? কোনো কেকের ওপর প্রজাপতি, কোনোটার ওপর ফুল বা মাছ আঁকা, নানা রঙের। বাদল লজ্জা পেয়ে বলল, যে কোনো একটা, তুমি তুলে দাও। লোকটি বলল, পুরো বাক্সটাই ওকে দিয়ে দাও না, তুমি তো খাচ্ছ না। হৈমন্তী তার থেকে একটা বার করে বাক্সটা সুতো দিয়ে বেঁধে বললেন, একটা এখন খেয়ে নে, বাক্সটা নিয়ে যাবি। বাদল পুরো বাক্স কিছুতেই নেবে না, লজ্জায় তার কান লাল হয়ে যাচ্ছে। হৈমন্তী শেষ পর্যন্ত এক ধমক দিয়ে বাক্সটা জোর করে তার হাতে গুঁজে দিলেন। তারপর বললেন, আয়, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। সুরঞ্জন, তুমি আসবে? তোমরা যাও, আমি বইটা ছাড়তে পারছি না। কেকের তলার কাগজটা জলে ফেলে দিলে সেটা ভাসতে ভাসতে অনেক দূর যায়। একটা নৌকো থেকে একজন লোক খুব চেঁচিয়ে কি যেন বলছে, কিছুই বোঝা যাচ্ছে না তার কথা, শুধু শোনা যাচ্ছে এ শব্দ। একটা মাছরাঙা পাখি ঝুপ করে জলে পড়েই আবার উঠে গেল। কিছুক্ষণ বাদে স্টিমারের গতি কমে এলো, কোথাও থামবে। হৈমন্তী বললেন, এবার তোর মার কাছে যা, নইলে চিন্তা করবেন। তোরা আবার কবে ফিরে যাবি? তা তো জানি না। আমরা ফিরবো 1 মাস বাদেই। ফেরার সময় আবার এই স্টিমারে তোর সঙ্গে দেখা হয়ে গেলে
বেশ হবে না রে। তুমি কলকাতায় কোথায় থাকো? তুমি তো হারিয়ে গিয়েছিলে। দূর পাগল, হারিয়ে যাব কেন? আমি এখন এলাহাবাদে থাকি। চিররঞ্জন আর হিমানি রীতিমতন ব্যস্ত হয়ে উঠেছিলেন বাদলের জন্যে। শান্তনু আর চিররঞ্জন দুদিকে খুঁজে এসেছেন এর মধ্যে। মূর্তিমানকে ফিরতে দেখে চিররঞ্জন এক ধমক দিলেন। হিমানি বললেন, তোর হাতে ওটা কি? কেক, হৈমন্তী কাকিমা দিলেন। তিনি আবার কিনি? বাদলের মা বিষ্ণুদের বাড়িতে কয়েকবার গেছেন বটে, তবে রেণুর মা ও বিষ্ণুর মায়ের সঙ্গেই তার পরিচয় বেশি। হৈমন্তীকে তিনি দু একবার দেখেও থাকতে পারেন, কিন্তু কোনো কেলেঙ্কারির ঘটনায় মেয়েদের অজানা থাকে না। হৈমন্তীর গৃহত্যাগের ঘটনা তিনি সবিস্তারেই জানেন। সেই হৈমন্তীর সঙ্গে বাদলের দেখা হয়েছে বুঝতে পেরে তিনি একই সঙ্গে দারুণ কৌতূহলী এবং ক্রুদ্ধ হলেন। কুলটা রমণীর বর্তমান অবস্থাটা একবার চোখে দেখার কৌতূহল, এবং ওর সঙ্গে বাদল কথা বলেছে বলে রাগ। চিররঞ্জন বারবার জিজ্ঞেস করছেন, কে কে? কিন্তু হিমানি পুরোপুরি সব কথা বলতে পারছেন না। মেয়ে বড় হয়েছে, মেয়ের সামনে এসব কথা বলা যায় না। সুতরাং তিনি আরও বেশি রেগে উঠে বললেন, তুই নিতে গেলি কেন? আমাকে জোর করে দিয়েছেন। জোর করে কেউ দেয়? তোকে বলেছি না, কেউ কখনো কোনো জিনিস দিলে নিবি না। হ্যাংলা ছেলে হয়েছে একটা। সত্যি আমি নিতে চাইনি, জোর করে। যা, ফেলে দিয়ায়। বাদলের কেঁদে ফেলার অবস্থা। যে কেকটা খেয়েছে তার স্বাদ এখনো মুখে লেগে আছে। এত ভালো! সে ভেবেছিল দিদিকে দেখিয়ে কৃতিত্ব নিবে, কিন্তু হিমানি না ফেলিয়ে ছাড়লেন না কিছুতেই। বাদলকে হুকুম করলেন বাক্স শুদ্ধ জলে ফেলে দিতে। চিররঞ্জন পর্যন্ত সামান্য আপত্তি তুলে বললেন, একবারে ফেলে দেবার দরকার কি? একপাশে থাক না, গরিব দুঃখীরা খাবে। হিমানি তাতেও রাজি নন। ভ্রষ্টা রমণীর দেওয়া জিনিস জলে ফেলে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। স্টিমার থেকে নামবার সময় বাদল একবার মুখ ঘুরিয়ে তাকালো। হৈমন্তী তখনও রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন সেই হাওয়ার মধ্যে। বাদল মুখ ফিরিয়ে নিল সঙ্গে সঙ্গে। লজ্জায় তার শরীর অবশ হয়ে যাবার মতন অবস্থা। হৈমন্তী কাকিমা কি বুঝতে পেরেছেন? আর কোনোদিন সে হৈমন্তী কাকিমার কাছে মুখ দেখাতে পারবে না। নৌকো থেকে যেখানে নামা হলো সেখানে অনেক লোক ভিড় করে আছে। খালের পাড়ে উঁচু মতন বাঁধ, পাহাড়ের মতন উঠতে হয়। সে বাঁধের উপর বহু লোক উন্মুখভাবে কি যেন দেখছে। আমি ভেবেছিলাম এরা সবাই বুঝি আমাদের নিতে এসেছে। ওপারে উঠে বুঝতে পারলাম সেখানে একটা সাপ মারা হয়েছে, তাই ওরকম জনতা। গ্রামের মাটিতে পা দিয়ে সেই আমার প্রথম অভিজ্ঞতা। একটি সাপের মৃত্যু। সাপটা আমার শরীরের চেয়েও লম্বা, তখনও সে মরেনি। একটি বহুমুখী বল্লম, যার নাম লেজা, তাই দিয়ে তার পেটের কাছে গাঁথা রয়েছে মাটিতে। তেজের সঙ্গে সাপটা ফনা তুলে আছে, এক একবার ক্রুদ্ধ ছোবল মারছে মাটিতে। তখন সবাই হেসে উঠছে হো হো করে। সাপকে সবাই ভয় পায়, গ্রামের মানুষও ভয় পায়। এখন সেই ভয়ঙ্কর প্রাণী ব্যর্থ আক্রোশে ফুঁসছে, এটা খুবই হাসির বিষয়। এ ওর গা ঠেলাঠেলি করছে, কেউ কেউ হাসির দমকে দুলে দুলে উঠছে, সবাই অবশ্য নিরাপদ দূরত্বে। ভিড় ঠেলে ঠুলে আমি গিয়ে উঁকি মারলাম। সাপটা তখন মাটি থেকে প্রায় 1.5 হাত উঁচু ফনা তুলে ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। একসময় তার মাথাটা স্থির হয়ে গেল। আমার মনে হলো সাপটা ঠিক আমার দিকে তাকিয়ে আছে, স্থির দৃষ্টি। একটু একটু বেরিয়ে আসছে জিভ। ভয়ে আমার বুকের মধ্যেটা হিম হয়ে গেল। আমার দিকে শুধু ওরকম ভাবে তাকাচ্ছে কেন? আমি তো কিছু করিনি। সাপটা আবার মাটিতে ছোবল মারল। অসম্ভব শক্তি থাকে এদের। তার টানের চোটে বল্লমটা হেলে গেল। তখন একটা আতঙ্কের চিৎকার পড়ে গেল ভিড়ের মধ্যে। ঠেলাঠেলি আর হুড়োহুড়ি। আমিও এক দৌড় মেরেছি। জোয়ান লোকেরা হাতের লাঠি সোটা নিয়ে ধপাধপ করে পেটাতে লাগলো সাপটাকে। তারপর কি হলো আমি আর দেখিনি। সেদিন রাত্রে আমি ওই সাপটাকে স্বপ্ন দেখেছিলাম। আমার চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। আমাদের নিতে এসেছিলেন বড় মামা ও বাড়ির 2 জন মুনিশ।
তারাও দাঁড়িয়েছিলেন ওই ভিড়ের মধ্যে। বড় মামাকে আমি প্রণাম করার পর তিনি আদর করে আমার কাঁধে এমন একটা চাপড় মারলেন যে আবার হাড়গোড় ভেঙে যাবার জোগাড়। বড় মামার চেহারা বিশাল দৈত্যের মতন, কুচকুচে কালো রং। তিনি অতখানি লম্বা ছিলেন বলেই অনেকে তাকে ঠাট্টা করে বলতেন, শম্ভু, ঘরে বড় ঝুল জমেছে, তুমি হাত দিয়ে ঝুল পরিষ্কার করে দাও তো। বড় মামা আমার বাবাকে এক ধমক দিয়ে বললেন, কি মশাই, কি চেহারার সিঁড়ি করছেন? কলকাতা শহরে খাইতে পান না? বাবা কিছুদিন আগেই অসুখে ভুগে উঠেছেন বলে শরীর দুর্বল। বাবা ফ্যাকাশে ভাবে হাসলেন। খালের বাঁধের ওপর ওঠার পর যে দৃশ্য দেখলাম সেই আমার স্মৃতিতে আঁকা প্রথম গ্রামের দৃশ্য। অনেক দূর পর্যন্ত ছড়ানো মাঠ, মাঝে মাঝে ঝুপসি ঝুপসি গাছ। মাঠের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, তার দুপাশে সবুজ ধানের ক্ষেত। ধান গাছের রং তখন খুবই ফিকে সবুজ এবং 1 বিঘতের বেশি বড় নয়। এদিকে ওদিকে ছড়ানো কয়েকটি খড়ের বাড়ি, তারই একটি বাড়ি থেকে নিয়মিত তালে ধূপ ধূপ শব্দ হচ্ছে। অনেক দূরে যেখানে আকাশ নিচু হয়ে নেমে এসেছে মাঠের কাছে, সেইখানে একটা দোতলা বাড়ি। আমরা ওইখানে যাব। ওই বাড়ির ছাদে উঠলে আকাশ ছুঁয়ে ফেলতে পারবো আমি।